সেই রাতে আত্মহত্যার চেষ্টা করলো পাখি। মাঝরাতে ওই ঘটাং ঘটাং শব্দটা যেন তাকে তন্দ্রা থেকে ডেকে ওঠালো। তারপর সম্মোহনী শক্তিতে টেনে নিল কাছে। পাখি ফ্যানটা বন্ধ করে তার শাড়ির আঁচল বেঁধে দিল ফ্যানের সঙ্গে। তারপর অন্য প্রান্ত গলায় পেঁচিয়ে ঝুলে পড়ল নিঃশব্দে। কিন্তু সেই নৈশব্দ স্থায়ী হলো না, বরং বিকট শব্দে পতন হলো তার। টিনের চালের বাঁশের আড়া ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল সে। মাঝরাতে ঘুম ভেঙে আচমকা হঠাৎ কিছুই বুঝতে পারল না খোদেজা। দিশেহারা ভঙ্গিতে বারান্দায় শুয়ে থাকা আমজাদকে ডাকতে লাগলো সে। ও আমজাদ, আমজাদ, ও আমজাদ। আমজাদ ততক্ষণে উঠে বসেছে। খোদেজাকে দেখে সে বিভ্রান্ত গলায় বলল, কি হয়েছে, কি হইল? ও খাদেজা বউ। খোদেজা ধড়বড় করে বলল, আমি জানতাম আজ রাইতেই কিছু একটা হইব, আমি জানতাম। সন্ধ্যাবেলা তার ভাবভঙ্গি দেখো নাই? আমজাদ তড়িৎ উঠে বলল, কি করব? খোদেজা বলল, কি করবা মানে? দুয়ার খোলো, এক্ষুনি দুয়ার খোলো। দুয়ার না খুললে বসবা কেমনে? আমজাদ দরজা ভেঙে ঘরে ঢুকলো। পাখি পড়ে আছে মাটিতে। তার উপর বেমক্কাভাবে পড়ে আছে ভাঙা বাঁশের আড়া। ভারী ফ্যানের তোবড়ানো পাখা। সেই ফ্যান আর বাঁশের আড়ার নিচ থেকে পাখিকে টেনে বের করলো। কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়েছে পাখি। রক্তে ভিজে যাচ্ছে তার শরীরের নিম্নভাগ। মাথা, বুক, কাঁধেও গভীর আঘাতের চিহ্ন। খোদেজা আর্তনাদের ভঙ্গিতে বলল, ও আল্লাহ, সর্বনাশ, সর্বনাশ হইয়া গেছে আমজাদ, তার তো রক্ত যাইতেছে। এক্ষুনি মির্জা সাহেবের খবর দাও, এক্ষণ। মির্জা সাহেবের ফোন বন্ধ। রুস্তমও ফোন ধরছে না। আমজাদ সেই রাতে মির্জা সাহেবকে খবর দিতে ছুটল, কিন্তু বাড়ি অবধি পৌঁছানোর আগেই রুস্তম ফোন করলো। এত রাতে কি খবর আমজাদ? আমজাদ ঘটনা খুলে বলল। শুনে স্তব্ধ হয়ে রইল রুস্তম, যেন নিজের করণীয় ঠিক করতে পারল না সে। আমজাদ বলল, এখন কি করব? বাইচা আছে? তা তো জানি না, মরলে কিন্তু সমস্যা আমজাদ। রুস্তমের গলায় দুশ্চিন্তার সুর। কি সমস্যা? কি সমস্যা বুঝোস না? এমনি এমনি মরা আর আত্মহত্যা কি এক জিনিস? আত্মহত্যা করলে এ নিয়ে কি হইব বুঝোস? থানা পুলিশ হইব, আলোচনা সমালোচনা হইব, তদন্ত হইব, ঘটনার ঘটনা থাকবো না। আমজাদ কথা বলল না। রুস্তম কোনো মতে গায়ে জামাটা জড়িয়ে নিল, তারপর বেরিয়ে এলো ঘর থেকে। পাখির জ্ঞান ফিরল সকালবেলা, তবে তার অবস্থা খুব একটা ভালো না। শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে সে। গর্ভজনিত কারণে কিছু রক্তক্ষরণও হয়েছে। এই অবস্থায় কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারল না রুস্তম বা আমজাদ। খোদেজা বলল, তারা ডাক্তারের কাছে নিতে হইব, এখনই নিতে হইব। এখানে ডাক্তার পাবা কই? এখানে না, তার যা অবস্থা তাতে তারে জেলা সদরে না নিলে লাভ হইব না। শুনে রুস্তম খানিক চুপ করে রইল। তারপর বলল, এক কাজ করো, তুমি আর আমজাদ রেডি হও, আমি দেখি মির্জা সাহেব ঘুম থেকে উঠছে কিনা, তারে তো ঘটনা জানাইতে হইব। মহেশ মির্জার ফোন তখনও বন্ধ, ফলে তাকে খবর দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো রুস্তম। কিন্তু কিছু দূর যেতে না যেতেই খোদেজা ছুটে এসে ডাকলো তাকে। তারপর বলল, ঘটনা তো কিছুই বুঝলাম না। কি ঘটনা? আমার বালিশের তলায় এই খামটা পাইলাম। কিসের খাম? ট্যাকার। ট্যাকার? অবাক গলায় বলল রুস্তম। বলেই রুস্তমের দিকে মোটা খামখানা এগিয়ে দিল খোদেজা। খামের ভেতর বেশ কিছু টাকা, তবে সেই টাকার চেয়েও একটা বিষয় রুস্তমকে বেশি আগ্রহ করে তুলল। খামের ভেতর ছোট্ট একখানা চিরকুটও আছে। চিরকুটটা পড়ল রুস্তম। তারপর হঠাৎ খোদেজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। বলল, এরকম আরও কিছু আসছে তার রুমে? এরকম আর কি থাকবো? চিঠি বা খাম? চিঠি? কপাল কুঁচকে বলল খোদেজা। চিঠি কই পাইলা? রুস্তম এবার আর কথা বলল না। সে আবারও ছুটতে লাগলো পাখির ঘরের দিকে। পাখি তখনও অচেতন প্রায়। বিছানায় আড়াআড়ি শুয়ে আছে সে। মৃদু শ্বাস প্রশ্বাস বইছে, কিন্তু রুস্তম তার দিকে ফিরেও তাকালো না। সে বিছানা, বালিশ, টেবিল, দেরাজ সব তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। অবশ্য বেশিক্ষণ খুঁজতে হলো না তাকে। তার আগেই কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেল সে। আরও কখানা খাম, তাতে হাতে লেখা চিঠি। এই চিঠির কয়েকটি পাখি লিখেছে প্রাপকের নামবিহীন, অর্থাৎ যার হাতেই পড়ুক না কেন সে যেন চিঠি পড়ে ঘটনা সব জানতে পারে। মহেশ মির্জা তার সঙ্গে যা যা করেছে তার সব কিছু বিস্তারিত লিখে রেখেছে সে। লিখে রেখেছে পরিতোষ মাস্টারের সঙ্গে ঘটা ঘটনার যতটুকু সে জানে তাও। এর বাইরে মহেশ মির্জার স্ত্রী লুৎফা বানুকেও আলাদা করে চিঠি লিখেছে সে। কি ভয়াবহ ব্যাপার! অর্থাৎ আত্মহত্যার চেষ্টার আগে এই সব কিছু পরিকল্পনা করেই করেছিল পাখি। ভাবতেই রুস্তমের সারা শরীর কাঁপতে লাগলো। পাখির আত্মহত্যার পর এই চিঠির একটাও যদি কারো হাতে পড়ত, তাহলে কি প্রলয় কাণ্ডই না ঘটে যেত।